দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি। এর কাছে এটা অঙ্গীকার হিসাবে থাকবে। আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক, তবে ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন। আশা করি আর বেশি সময় নেবেন না, এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনলেন যে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং আমরা বলতে চাই আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা প্রায় একই সুরে কথা বলেছি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, প্রধান উপদেষ্টা, তারা আমাদের কথার সারবত্য উপলব্ধি করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি সমগ্র জাতি আজকে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য বিগত জুলাই আগস্টে গড়ে উঠেছিল, তারই ভিত্তিতে, তারই মনোবাণী নিয়ে আমরা একটি সমাধানে উপস্থিত হতে পারব এবং যথাসময়ে দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা সরাসরি দেখছিলেন। এ নিয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। 5,64,000 কোটি টাকার রাজস্ব আদায়ের পরও অর্থ উপদেষ্টাকে ধার দেনা করতে হবে 2,26,000 কোটি টাকা। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য সহ উন্নয়ন বাজেটের পুরো ব্যয়ই মেটাতে হবে ঋণের টাকায়। দুপুর 3টায় বাংলাদেশ টেলিভিশনে এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। সুশান্ত সিনহা রিপোর্ট। ঈদের ছুটি শুরু হবে, তাই জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের রেওয়াজ ভেঙে সোমবার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সংসদের বাইরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ঘোষিত হলো অর্থ উপদেষ্টার প্রথম এবং দেশের 55তম বাজেট। আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে আগামী 25-26 অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি চাকুরিদের বেতন ভাতা সহ পরিচালন ব্যয় হবে 5,35,317 কোটি টাকায়। আর স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, ব্রিজ, কালভার্ট সহ উন্নয়ন বাজেট হবে 2,30,000 কোটি টাকার। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে এই বাজেটেও আছে অতীতের মতো বড় ঘাটতি। ব্যয়ের তুলনায় 2,26,000 কোটি টাকার ঘাটতি নিয়ে শুরু হবে অর্থ উপদেষ্টার নতুন অর্থ বছর। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ও সঞ্চয়পত্র সহ দেশের ভেতর থেকে ঋণ নেবেন 1,25,000 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে নিট ঋণ নেবেন 96,000 কোটি টাকা। এই ঋণ নির্ভরতার কারণেই বাজেটে সুদ পরিশোধের ব্যয় বাড়ছে দ্রুত গতিতে, যা মোট বাজেটের 15.5% যাবে সুদের পেছনে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য।
অর্থ উপদেষ্টা আগামী বাজেটে যেসব খাতে খরচ করবেন তার পরিকল্পনাও দিয়েছেন, যেখানে সুদ পরিশোধের পর খাতোয়ারি বরাদ্দে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের 14%, ভর্তুকি ও প্রণোদনায় 11.3%, জনপ্রশাসনে ব্যয় 9.1%, পরিবহন ও যোগাযোগে 8.8%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে মোট বাজেটের 5.7%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 4.7%, স্বাস্থ্যে 5.3%, সামাজিক নিরাপত্তায় 4.7%, পেনশন বাবদ 4.5% খরচ করতে হবে। প্রতিরক্ষা বাজেটে আছে 4.3% বরাদ্দ, আর কৃষিতে 3.7% বরাদ্দ করেছেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 6.5%। 2025-26 অর্থ বছরের সুশান্ত সিনহা, 71, ঢাকা। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাজেটে 30% হলো সর্বোচ্চ কর হার। আয়কর ব্যবসা প্রতিষ্ঠানকে কিছু ছাড় দেয়া হলেও অনেক ক্ষেত্রে বাড়ানো হয়েছে পরোক্ষ কর, কমানো হয়েছে ভ্যাট ছাড়। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বহু পণ্যের শুল্ক কর কমানো হয়েছে। থাকছে ফ্ল্যাট ও ভবনে কালো টাকা সাদা করার সুযোগ। রুহুল আমিনের রিপোর্ট। 2024-এর গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তি লগ্নে বাজেটে সবার নজর থাকে ব্যক্তির আয়কর গণনায় কি পরিবর্তন এলো। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের জন্য কোনো পরিবর্তন আনেননি, তবে চলতি বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তির সর্বোচ্চ কর হার বেড়ে হচ্ছে 30%। পরবর্তী 2 বছরের জন্য করমুক্ত আয় 25,000 টাকা বাড়িয়েছেন। সারা দেশে সবার ন্যূনতম আয়কর 5,000 টাকা। স্বীকৃত জুলাই যোদ্ধার জন্যও দিয়েছেন ছাড়। রাজস্ব খাতকে আরো গতিশীল করতে শেয়ার বাজারে মার্চেন্ট ব্যাংকের কর 10% কমেছে। তালিকাভুক্ত কোম্পানির কর স্থির রেখে শর্ত শিথিল করা হয়েছে। ব্রোকারেজ হাউসের উৎসে কর কমানো হয়েছে। করদাতার দাবি অনুযায়ী অতিরিক্ত কর পরের বছরে সমন্বয় করার সুযোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা। 5 লাখ টাকার বেশি কৃষি আয়কে করেছেন করযোগ্য। বেসরকারি চাকরিজীবীর করমুক্ত ব্যয় বেড়েছে। আপন ভাই বোনের মধ্যে দানও করমুক্ত হয়েছে। এবং ঠিকাদারের উৎসে কর কমেছে 2%। কৃষি পণ্য সরবরাহে উৎসে কর অর্ধেক হয়েছে। জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স 5% কমেছে। 152 পণ্য আমদানিতে বসেছে 2% অগ্রিম আয়কর। ইন্টারনেট সেবায় উৎসে কর কমে হয়েছে 5% ও সিগারেট কোম্পানির বেড়ে হয়েছে 5%। মোবাইল অপারেটরের টার্নওভার কর কমে হয়েছে 1.5%। এছাড়া রিসাইকেল শিল্প, গ্যাস বিতরণ, তেল পরিশোধনাগার, বিদ্যুৎ কেনায় উৎসে কর কমেছে। শিল্প খাতের উৎপাদনও মৎস্য ও পোল্ট্রি খাতে 5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হয়েছে। উৎসে করের রিটার্ন দিতে হবে 3 মাস পর পর। ক্রেডিট কার্ড পাওয়া সহ 12 সেবা পেতে রিটার্ন জমার প্রমাণ দেখানোর শর্ত শিথিল হয়েছে। অর্জন করে অর্থনীতিকে স্বাভাবিক গতি। ফ্ল্যাট ও ভবনে কালো টাকা সাদা করা যাবে, তবে কর বেড়েছে এলাকা ভেদে 3 থেকে 5 গুণ। শিথিল হয়েছে দায় মুক্তিও। আগস্ট মাসে আমাদের সরকার যখন এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার, 65টির কমানো হয়েছে। এছাড়া সম্পূরক শুল্ক প্রত্যাহার হয়েছে 9 পণ্যের, কমেছে 442টির। নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা বাজেটে সব ট্যারিফ মূল্য প্রত্যাহার করা হয়েছে। ন্যূনতম মূল্য প্রত্যাহার হয়েছে 84 পণ্যের, আর 23টির বাড়ানো হয়েছে। 50 বেসিস পয়েন্ট বেড়ে বাজেটে শুল্ক স্তর ও সম্পূরক শুল্ক হারে যুক্ত হয়েছে নতুন একটি করে স্তর। অসত্য ঘোষণার জরিমানা অর্ধেক হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর হয়েছে 2%, আর বাণিজ্যিক পণ্য আমদানিতে বেড়ে হয়েছে 7%। বাড়ানো হয়েছে এমএস রড ও নির্মাণ সংস্থার ভ্যাট। ইতিবাচক প্রভাব ইতিমধ্যে প্লাস্টিক পণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতি তুলে দেওয়া হয়েছে। ব্লেড উৎপাদনে কমানো হয়েছে। 3 লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতি আবগারি শুল্ক মুক্ত হয়েছে। ভ্যাট অব্যাহতি থাকবে এলএনজি আমদানি ও
উড়োজাহাজ ভাড়ায়। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মোবাইল ফোন, লিফট, এলপিজি সিলিন্ডার, হোম অ্যাপ্লায়েন্সেস, থ্রি হুইলার, সাবান শ্যাম্পু উৎপাদনে ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে। তবে স্যানিটারি ন্যাপকিন, হাসপাতাল বেড, এপিআই উৎপাদনে অব্যাহতি থাকছে। ই বাইক সহ আরও কিছু খাতে উৎপাদনে আংশিক ভ্যাট অব্যাহতি রয়েছে। চলতি অর্থ বছরের জুন নাগাদ আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগিতার নিকট হতে। রুহুল আমিন, ৭১, ঢাকা। প্রস্তাবিত বাজেটের আকার কমা ছাড়া বিগত সরকারেরই ধারাবাহিকতা। বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই, মৌলিক বিষয়গুলোতে এখনও গলদ রয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের আকারের সাথে রাজস্ব আয় ও ব্যয়ের পরিকল্পনায় সঙ্গতি রাখা উচিত ছিল বলে মনে করেন এই বিএনপি নেতা। শফিকুল হকের প্রতিবেদন। একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে স্বাধীনতার পর প্রথমবারের মতো কমল বাজেটের আকার। এবার ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় ৭,০০০ কোটি টাকা কম। সংসদ কার্যকর না থাকায় এবার বাজেট ঘোষণা হলো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সহ সকল বেসরকারি টেলিভিশন মাধ্যমে। পার্টির রিঅ্যাকশন দেবো আমরা ৪ তারিখ। কেমন হলো অন্তর্বর্তী সরকারের বাজেট, এ নিয়ে আগামী ৪ জুন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, বিগত বাজেটের তুলনায় খুব বেশি পরিবর্তন নেই এবারের বাজেটে। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে। এটা তো হাউস হোল্ডের মতো, আপনার গৃহস্থের একটা ইনকামের মতো, একই কথা, তো কোনো ডিফারেন্স তো নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের সাথে সরকারের ব্যয় পরিকল্পনার সমন্বয় নেই। ব্যাংক থেকে সরকার ঋণ নিলে সেটি বেসরকারি খাতে বিনিয়োগ হয় না, ফলে রাজস্ব আয়ের পুরোটাই পরিচালন খাতেই ব্যয় হবে। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে, এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। এই বাজেট বাস্তবায়ন করাটা আগামী নির্বাচিত সরকারের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। শফিকুল হক, ৭১, ঢাকা। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ হয়ে আমরা জুলাই সনদ তৈরি করব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে শক্তিশালী জুলাই সনদ গঠন করা হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। প্রধান উপদেষ্টা জানান, আমরা বিভক্তি নয়, ঐক্যে বিশ্বাস করি। তিনি জানান, ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলো প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেছে। অনেক সুপারিশ এসেছে, সেখান থেকে সুপারিশগুলো চূড়ান্ত করে জুলাই সনদ তৈরি করার জন্য দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে কমিশন। তিনি জানান, আমরা সবাই মিলে দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। দ্বিতীয় পর্বে কি হবে, আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বলছি, প্রফেসর আলী রিয়াজ তার ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হইতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধনের পাশাপাশি দলীয় প্রতীক দাড়িপাল্লাও ফিরে পাবার আশা করছে জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের সিনিয়র নেতা এইচ.এম. হামিদুর রহমান সাংবাদিকদের জানান, দ্রুততম সময়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন।
রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। রায় ঘোষণার পরদিন নির্বাচন কমিশনে আসেন জামায়াতের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে। বৈঠকে কমিশনকে আদালতের রায় বাস্তবায়নের আবেদন করে দলটি। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি HM হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রুততম সময়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে দলটির এই নেতা জানান, 2013 সালে হাইকোর্টের আদেশের আগে দাড়িপাল্লা প্রতীকেই নিবন্ধিত ছিল জামায়াতে ইসলামী। তাই তাদের নিবন্ধন ফিরে পাওয়ার সাথে প্রতীকের বিষয়টিও অন্তর্ভুক্ত। হাইকোর্ট যে অন্য আদেশটা দিয়েছিল, যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই, না বলার কোনো কিছু নাই। এটা ওরা বলেও নাই, সেটা এটা বলার সুযোগই নেই। আদালতের বিরুদ্ধে কিভাবে বলবে? তৎকালীন সুপ্রিম কোর্টের দাড়িপাল্লা প্রতীক ব্যবহার না করতে বলার বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে এ বিষয়ে ভিন্ন কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। আসসালামু আলাইকুম। ফারজানা আক্তার, 71, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আর এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজাও বহাল থাকলো। পাশাপাশি সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে রায় সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। সৈকত সাদিক জানাচ্ছেন বিস্তারিত। 2020 সালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে খুন হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা। এই খুনের সাথে জড়িত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত, এছাড়াও অপর 6 আসামি জড়িত। সিনহার বোনের মামলায় বিচারিক আদালত 2022 সালে রায় দেন। রায়ে সাবেক ওসি প্রদীপ ও সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কক্সবাজারের নিম্ন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব। বহরছড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল, এটি বহাল রেখেছেন। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউটের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। এটা আমাদের, ধরেন লয়ার হিসেবে আমার মক্কেলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা স্ট্র্যাটেজি। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ে রায় বাস্তবায়ন চেয়েছেন সিনহার বোন। এই রায় আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকেও রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা, এবং আপনারা বিশ্বাস করুন আমরা আপনাদেরই অংশ। এই মামলার দণ্ডিত আসামিরা কারাগারে আছেন। সৈকত সাদিক,
একাত্তর, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্ম উপযোগী শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মোট বাজেটের আকার কমলেও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর কথা জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটে শিক্ষার বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫,৬৪৪ কোটি টাকা, যা গেল বছরের তুলনায় প্রায় ১,০০০ কোটি টাকা বেশি। তবে শিক্ষা বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। শারমিনীরা রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য যখন সংস্কার, তখন শিক্ষা খাত এর বাইরে নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি ও মান বাড়ানোর কাজ করছে সরকার। আগামী অর্থ বছরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ২,১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। সেই সাথে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় যুক্ত সকল বেসরকারি প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে কারিকুলাম হালনাগাদ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সংশোধিত পাঠ্যপুস্তক বিতরণের জন্য ১,৬২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য রাখা হয়েছে ১২,৬৭৮ কোটি টাকা। সব মিলিয়ে শিক্ষায় এবার মোট বরাদ্দ ৯৫,৬০০ কোটি টাকারও বেশি। ২০২৫-২৬ অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪৪,১০৮ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ২০২৫ অর্থ বছরে ১২,৬৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তবে বরাবরের মতো শিক্ষায় এই বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। শিক্ষকরাও অন্যান্য পেশাজীবীদের মতো পেশাজীবী, তাদের জীবনমান উন্নয়নের জন্য পর্যাপ্ত উপার্জন দরকার। তা না হলে শিক্ষায় বাণিজ্যিকীকরণের প্রসার ঘটবে। সে লক্ষ্যে এবারের বাজেটে আমরা আশা করছি সরকার শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য খাতে এমন অর্থ ব্যয় করবে যা শিক্ষকদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট। শিক্ষা অবকাঠামোর দিকে বাজেটে বিশেষ নজর দেওয়া হলেও শিক্ষকদের জন্য বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শারমিনীরা, একাত্তর, ঢাকা। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বিদ্যুতের দাম বাড়বে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমাতে কাজ করছে সরকার। বিদ্যুৎ নিয়ে অতীতের সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া এবছরে দেশীয় উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে। ২০২৮ সালের মধ্যে দেশের গ্যাস কূপ থেকে অতিরিক্ত ১,৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলার পরিকল্পনার কথাও জানালেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। শিক্ষার কোনো বিকল্প নেই, তাই এবারের বাজেট অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট দুপুরে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ বাতিল করা হয়েছে। এই আইনের আওতায় ইতিপূর্বে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী অর্থ বছরগুলোতে বাপেক্সের মাধ্যমে প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৩০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার প্রশংসা করলেও এবারে বাজেটে এ নিয়ে মোটা দাগে কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি বলছেন অর্থনীতিবিদ এম আকাশ। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে সিস্টেম লস, যে দুর্নীতি এবং নিরবচ্ছিন্ন
ভাবে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করার নিশ্চয়তা কিভাবে প্রদান করা হবে সে ব্যাপারে কোনো বড় কথা বলা হয়নি, খালি বলা হয়েছে যে একটা মাস্টার প্ল্যান আমাদের আছে। কিন্তু আমরা তো জানি যে মাস্টার প্ল্যান সবসময়ই থাকে, কিন্তু তা কার্যকরী করার উপরই নির্ভর করবে। আমি মোটামুটিভাবে বলবো বিদ্যুৎ প্ল্যানের যেটুকু উল্লেখ আছে সেগুলো পজিটিভ, ডিরেকশন পজিটিভ, কিন্তু কংক্রিট প্ল্যানটা স্পষ্ট নয়। 2028 সালের মধ্যে পরিচ্ছন্ন উৎস থেকে 3400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো এবারের বাজেটে। এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য সাজিদ সরকার, 71, ঢাকা। রাজধানীর পশুরহাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো শুরু হয়নি কেনাবেচা। নেই ক্রেতার আনাগোনা। এদিকে পশু খাদ্যের দাম বেশি হওয়ায় কম দামে পশু বেচার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যাপারীরা। আর ভারতীয় গরুতে হাট দখল না করলে ভালো দাম আশা করছেন তারা। রহিম রুমানের প্রতিবেদন। গামছা ভিজিয়ে কিছুক্ষণ পরপর শখের গরুটির শরীর মুছে দিচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বাবুল মিয়া। নিজ গোয়ালের আদরের এমন মোট 7টি গরু নিয়ে রাজধানীর কোরবানির পশু হাটে এসেছেন তিনি। এই গরুটা মনে করেন যে আমি গতবার কুরবানিদের মধ্যে 6 দিন আগে কিনছি 3,25,000। মনে করেন যে 4.5 লাখ টাকা। হাটে নিজের গোয়ালের সেরা গরু নিয়ে তেজগাঁও কলোনি বাজারের লাল মাঠে এসেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা। কুমিল্লা থেকে আসা এই গরুটির ওজন প্রায় 30 মণ। বৃহস্পতিবার থেকে বেচা শুরু হইবে আর কি, হয়তো এর আগে টুকটাক কিছু বেচা হইবে আর কি। আশা করি গরু ব্যস্ত হয়ে যাবো, কেননা আশেপাশে তো হাট মানে 2টা হাট নাই, ওই হিসাবে গরু একটু বেশি হবে, কিন্তু ওই 2 দিনে সব গরু ব্যস্ত হয়ে যাবো। এই 10 লাখ আছে, 12 লাখ আছে, 13 লাখ আছে, 7 লাখ আছে, বিভিন্ন ধরনের দাম। গরু সব রকমের আছে, গরু 200 আছে, 150 আছে, 170-80 আছে। হাট ইজারাদারের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো শুরু হয়নি কেনাবেচা। তবে এবার হাটে ভারতীয় গরু না উঠলে ভালো দাম পাওয়ার আশা করছেন ব্যাপারীরা। আশা করা যা ভালো হওয়ার সম্ভাবনা, যদি ভারতীয় গরু না নামে তা আশা করা যা ভালো হইব। আশা করা যায় আর 2-3 দিন আছে, ভালো দাম হবে আশা করা। এদিকে হাটে ক্রেতা তেমন না থাকলেও বৈরী আবহাওয়ার মধ্যেও এই হাটে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গরু একটা দাম কইছিলাম 1,30,000, পরে একজনে 5,000 বাড়ায় 35,000 লেগে গেছে গা। এদিকে আসছি অন্য কাজের জন্য, আবার এর গরু হায় পাইতে আমি দেখলে যাবো। আর ঢাকা শহরে তো এটা বেশিরভাগ শেষ সময় এটা বেচা কিনা হয়। আমি সবসময় আগেই কিনি, 3-4 দিন আগে কিনি, একটু পালি, একটু করে খাওয়াই, আদর যত্ন করি। হ্যাঁ, এই কারণে আমি একটু আগেই কিনি। তো যদি আজকে সুবিধা মতো হয়, ভালো যদি সেরকম রেট মতো হয়, পছন্দ হয়, তা এখনই নিয়ে যাব। পশু খাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় এবার কম দামে পশু বেচার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যাপারীরা। রহিম রুমন, 71, ঢাকা।